বন্ধুরা, লাস্ট এক সপ্তাহে মার্কেট প্রায় 2000 পয়েন্টের মতো কারেকশন নিয়ে নিয়েছে। নিফটি 50-র কথা বলছি। মার্কেটের এই মুহূর্তে অবস্থা খুবই শোচনীয়। কোথায় আমরা ভেবেছিলাম 2026-এ একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, 26,400 বেরিয়ারকে পার করে উপরের দিকে যাবে। আজকে মার্কেট রয়েছে 23,800 কাছাকাছি। তো এই মার্কেটে যে ফল, এই যে মার্কেট পড়ছে, সেটা কী কী কারণে পড়ছে, আগামী কতদিন ধরে মার্কেট পড়বে এবং এখান থেকে কি রিট্রেসমেন্টের কোনো সুযোগ সুবিধা রয়েছে, সেটা সম্পর্কে আজকে ডিসকাস করবো। বন্ধুরা আমরা প্রতীকোষ, তোমরা দেখছো প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিসকাশন করা হয়। বেশি কিছু না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, সবার প্রথমে তোমরা যে চার্টটি দেখছো স্ক্রিনের ভিতরে, সেই চার্টটিতে যেটা আমি খুলে রেখেছি সেটা হচ্ছে নিফটি 50-র চার্ট। তার পাশে আরেকটি চার্ট খুলে রেখেছি, এটা হচ্ছে আমাদের আইটি ইন্ডেক্স, যেটা নিফটি আইটি ইন্ডেক্স তার চার্ট। এবং তার পাশে আমি ব্যাংক নিফটির চার্ট খুলে রেখেছি। এবার এই তিনটে চার্ট খোলার পিছনে একটা কারণ রয়েছে। কারণ আজকে যে মার্কেটে ফল হয়েছে, যে 1.5% মার্কেট পড়েছে, সেটা শুধুমাত্র একটি সেক্টরের জন্য পড়েনি, মাল্টিপল সেক্টরের জন্য পড়েছে। তার মধ্যে মেনলি দুটো সেক্টর হলো আইটি সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টর। সেই জন্য আমি নিফটির আইটি ইন্ডেক্স এবং ব্যাংক নিফটি খুলে রেখেছি। যদি আমরা আরও ভালো করে দেখতে চাই, তাহলে আমরা এখানে এনএসি যে ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পারবো যে এনএসির অটো ইন্ডেক্স প্রায় 3.5% চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি মাইনাসে। প্রাইভেট ব্যাংক আমরা 2.5%-এর কাছাকাছি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এক্স ব্যাংক আমরা প্রায় 2%-এর কাছাকাছি মার্কেটে ফল দেখতে পাচ্ছি। এইভাবে অনেকগুলি সেক্টর পড়েছে, যার মধ্যে লাস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভালো পার্সেন্টেজে নিফটি আইটি ফল করেছে। 1.24% আজকের দিনে কারেকশন এসছে। এবার কথা হচ্ছে এই কারেকশনগুলোর মেন কারণ কি। সবার প্রথমে দেখব ফরেনার এবং ডোমেস্টিকদের ডেটা। যদি আমরা এখানে স্ক্রিন থেকে দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোন মাসে কতটা ইনভেস্টমেন্ট এসে এবং কতটা ইনভেস্টমেন্ট গেছে ফরেনারদের এবং ডোমেস্টিকদের। যদি আমরা গ্রাফে দেখি, তাহলে ফেব্রুয়ারি মাসে এফআইআইরা প্রায় 6,641 কোটি টাকা নেট সেল করেছিল, মানে যতটা কিনেছে তো যতটা বিক্রি করেছে তার মধ্যে নেট বিক্রি করেছে তারা। এবং ডিআইআই মানে ডোমেস্টিক যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা অনেক বেশি ইনভেস্ট করেছে, মানে মার্কেটে ঢেলে দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে 48,000 কোটি টাকার মতো। মার্চ মাসে গল্পটা আর একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম? এফআইআই যেখানে মাত্র 6,500 কোটি টাকা সেল করেছিল ফেব্রুয়ারিতে, মার্চে সেটা অনেক বেড়ে গেছে। সেটা কতটা বেড়েছে? মার্চ এখন কমপ্লিটই হয়নি, এখন মাত্র আজকে 10 তারিখ, 11 তারিখের কোনো একটা সিচুয়েশন আমরা রয়েছে। 11 তারিখে মার্কেট ক্লোজ হয়েছে 32,849 কোটি টাকা অলরেডি সেল হয়ে গেছে। তার মানে এটাকে যদি 3 গুণ করে দেওয়া হয়, প্রায় 90,000 কোটি টাকা মতন একটা সেলিংয়ের প্রেশার আমরা অনুভব করতে পারছি আগামী দিনে, যদি এইভাবেই সেলিং হয়। ডোমেস্টিকরা বাই করেছে, আগের থেকে বেশি বাই করেছে, প্রায় 50,000 কোটি টাকা, 48,000 কোটি টাকার মতন এখানে বাই করেছে। কিন্তু এখানে একটা জিনিস স্পষ্ট, যেহেতু দুদিকে প্রায় ইকুয়াল, 32 আর 48 খুব একটা বেশি যে ডিফারেন্স নেই, সেজন্য মার্কেটে মোমেন্টাম আমাদের যেটা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। ডোমেস্টিকরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে মার্কেটে ইনভেস্ট করার, এবং ফরেনাররা লাস্ট 1.5 বছর ধরে 110-এই চলছে, মার্কেট থেকে টাকা বের করেই নিচ্ছে। বন্ধুরা, এখানে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করবো যে মার্কেট যখন ফল করে তখন পার্টিকুলার একটি কারণের জন্য ফল করে না, মাল্টিপল রিজনস থাকে এবং একটি রিজন অন্য রিজনকে ট্রিগার করে, সেই কারণে মার্কেটে কিন্তু ফলটা আসে। তার মানে কেউ যদি ভাবে শুধুমাত্র ব্যাংক নিফটির কারেকশনের জন্য কিংবা প্রফিট বুকিংয়ের জন্য মার্কেট পড়েছে, সেটা নয়। একটা পয়েন্ট আর একটা পয়েন্টকে ট্রিগার করে। এখানে আমরা একটা শার্প কারেকশন দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে ভালো করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে অনেকটাই শার্পভাবে মার্কেটে কারেকশন এসছে। এবং এটাকে যদি আমরা মেজার করি যে লাস্ট 2 সপ্তাহে কতটা কারেকশন এসছে, তাহলে এই হাই পয়েন্ট থেকে আমরা যখন এখানে আসছি, তো প্রায় 10%-এর মতন, 9.56% কারেকশন নিয়েছে কি ব্যাংক নিফটি। এটা কিন্তু বেশ ভালো একটা কারেকশন। বেশ ভালো মানে কি, মার্কেট প্রায় আধা করে দিল। যেসব রেজিস্ট্যান্স জোনগুলো ছিল সেই পয়েন্টে এসে দাঁড় করে দিয়েছে মার্কেটে। তার মানে মার্কেটে বিশাল বড় একটা প্রফিট বুকিং বলা যেতে পারে, এবং মার্কেটে একটা কারেকশনও বলা যেতে পারে, যেটা টাইম টু টাইম হয়ে থাকে। সেটাই কিন্তু একটা ট্রিগার করেছে এই বিভিন্ন কারণের জন্য। এখানে যে মার্কেট কন্টিনিউ হতেই থাকবে সেটা হয়তো না, কারণ কি যখন 10%-এর মতন একটা কারেকশন আমরা রিসেন্ট 1-2 সপ্তাহের ভিতরে দেখে ফেলি, তারপরে যেটা আসে সেটা হচ্ছে রিট্রেসমেন্ট কিন্তু আসবে, মার্কেট কিন্তু বাউন্স করবেই। হ্যাঁ, বাউন্সের লেভেলটা হয়তো
যতটা আমরা আশা করছি ততটা নাও হতে পারে, যেহেতু ইন্টারন্যাশনাল একটু প্রেশার রয়েছে, সেটাও আমরা ডিসকাস করব। যদি আমরা আইটির কথা বলি, তা আইটিতে যদি আমরা মেজার করি যে কতটা এখান থেকে কারেকশন এসছে, সেখানে আমরা দেখতে পারবো প্রায় 23% মতন আইটিতে কারেকশন এসছে। আইটিতে কিন্তু এই কারেকশনটা মানে খুবই স্ট্রং কারেকশন, এবং এটা কিন্তু আইটিকে বেয়ারিশে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আইটি সেক্টরটাকেই বেয়ারিশ ট্রেন্ডে নিয়ে চলে যাচ্ছে। যদি ভালো করে দেখা যায়, আইটি স্টকগুলো ট্রেন্ড করছিল 2022 এবং 23-এ, তারপর থেকে আইটি স্টক যে খুব একটা বেশি ট্রেন্ড করেছে কিংবা খুব একটা বেশি বুলিশ নেচারে এসে, সেটা কিন্তু সেই হিসাবে দেখা যায়নি। আমরা ডিফেন্সের স্টককে দেখেছি খুব ভালো পারফর্ম করতে, আমরা পিএসইউ স্টককে দেখেছি খুব ভালো পারফর্ম করতে, কিন্তু আইটি সেক্টর কিন্তু বেশ 2-3 বছর ধরে সেরকম কোনো পারফরমেন্স দেয়নি। তার কারণ হচ্ছে ওভার ভ্যালুড। আইটি সেক্টরের যে স্টকগুলো পারফর্ম করেছিল সেগুলো কিন্তু ওভার ভ্যালুড ছিল, এবং মার্কেটে কোথাও না কোথাও একটা ইন্টারেস্ট শিফটিং হয়েছে আইটি থেকে অন্যান্য সেক্টরের দিকে, সেটাও একটা মেজর কারণ। এবার যখনই আমরা আইটিতে এরকম শার্প কারেকশন দেখি, যেমন এই পয়েন্টেতে একটি শার্প কারেকশন রয়েছে, এটাও 18%-এর মতো একটা শার্প কারেকশন ছিল বেশ কয়েকদিনের ভিতরে, 2 সপ্তাহের ভিতরে, সেখান থেকে কিন্তু একটা রিট্রেসমেন্ট আমরা এখানে দেখেছি। আবার এই পয়েন্টেও আমরা একটা কারেকশন দেখতে পাচ্ছি, যার পরেও আমরা রিট্রেসমেন্ট দেখেছি। এবার সময় সময় রিট্রেসমেন্ট আসতে থাকে, কিন্তু এই যে কারেকশনটা, এটা পুরোটা একটা ল্যান্ডস্লাইড কারেকশন। এখান থেকে রিট্রেসমেন্ট আসলেও আমরা এই রিট্রেসমেন্টটাকে যে খুব হাই লেভেলে আসবে সেইটা কিন্তু আশা করতে পারি না, কারণ এই যে রিট্রেসমেন্টের যে ফ্যাক্টরসগুলো, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাইরের দেশের সাথে সম্পর্ক এবং ইন্টারন্যাশনাল যে এনভায়রনমেন্ট রয়েছে সেটা। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট খুব একটা ভালো নেই। ট্যারিফের যে ঝামেলাটা এতদিন ধরে চলছিল সেটা একটু কমলেও এই মুহূর্তে মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট সব দিক থেকেই কোথাও না কোথাও একটা যুদ্ধের পরিস্থিতি দ্বারা আক্রান্ত। সেই ক্ষেত্রে নেক্সট কোয়ার্টারের আগে মার্কেট যে খুব একটা বেশি, মানে পার্টিকুলার আমি আইটির কথা বলছি, মার্কেট যে খুব একটা বেশি ঘুরে দাঁড়াবে সেটা বলা যাবে না। বিভিন্ন কোম্পানি ভালো ভালো যদি রেজাল্ট মানে আসে, তারপরেই মার্কেট উপরের দিকে যাবে। বন্ধুরা, এখানে আমরা একটা নিফটি চার্ট দেখতে পাচ্ছি। নিফটির এখানে আমি একটা মুভিং অ্যাভারেজ নিয়েছি, সেটা হচ্ছে 200 ডেজের একটা মুভিং অ্যাভারেজ। এটা ওভার অ্যান্ড অল একটা সাপোর্ট জোনকে বোঝায়। মার্কেট যদি 200 ডেজ কিরকম যাচ্ছে মুভিং অ্যাভারেজ, সেটা বোঝায় মার্কেট আপসাইডে রয়েছে না সাইডওয়েজ রয়েছে না একটা বেয়ারিশ ভাবে রয়েছে, সেটা আগে বোঝে। যখন আমরা দেখবো 200 ডেজ এরকম উপরের দিকে উঠে যাচ্ছে, তখন আমরা বলতে পারি মার্কেট একটা বুলিশ ট্রেন্ডে রয়েছে, এবং মার্কেটে যতই কারেকশন আসুক মার্কেট উপরের দিকেই যাবে। এটা হচ্ছে একটা মানে ওভারঅল আউটলুক যদি বলি। তো এখানে বিভিন্ন পয়েন্টে মার্কেট কারেকশন নিয়েছে, এখানেও কারেকশন নিয়েছে, কিন্তু এটা ওভারঅল যেহেতু উপরের দিকে ছিল, তা আমরা আশাবাদী ছিলাম উপরের দিকেই যাবে। এবার এটা যখন ফ্ল্যাট হয়ে যায়, সাপোজ এই মুহূর্তে এটা ফ্ল্যাট হয়ে গেছে, তার মানে মার্কেট কিন্তু সাইডওয়েজ কারেকশন এসছে, আবার উপরে গেছে, তো খুব একটা বেশি চেঞ্জেস যে এসছে তা নয়। এবার এই পয়েন্টের থেকে মার্কেট একটু বুলিশ মোমেন্টামে চলছিল, তা আমরা ভেবেছিলাম, এই মুহূর্তেরই কথা বলছি, যখন আমরা ভেবেছিলাম যে 2026-এ একটা নতুন হাই ক্রিয়েট হবে, 26,400 যে আপার ব্যারিয়ার রয়েছে সেটাকে ভেঙে উপরে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে আবার আমরা দেখতে পাচ্ছি 200 ডেজ মুভিং অ্যাভারেজ কিন্তু একটা ফ্ল্যাট লাইনে আসার মানে পরিস্থিতিতে রয়েছে, সেখানে কিন্তু মার্কেট একটা বড় কারেকশন নিয়েছে, সেই জন্যই এই জিনিসটা হচ্ছে। এবং হতে পারে মার্কেট এই রেঞ্জ বাউন্ড হয়ে অনেকদিন চললো, একটা সাইডওয়েজ মার্কেট চলতে পারে। এবার রিসেন্ট যে কারেকশন রয়েছে সেটা কিছুদিন আগে, মানে 2025-এর মার্চ থেকে শুরু করে মে অবধি, এপ্রিল মে অবধি একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে এই লেভেলটি কাজ করেছিল। মানে এখানে একটা হাই এসেছিল, ব্রেক করতে পারেনি, আবার হাই এসেছিল, ব্রেক করতে পারেনি, তারপর আলটিমেটলি ব্রেক করেছে। তো তারপর আর এখানে আর ফিরে আসেনি। ফিরলো কখন? এই মুহূর্তে ফিরলো। তো যখন কোনো রেজিস্ট্যান্স জোন একবার ব্রেক হওয়ার পরে আবার রিভিজিট হয়, সেটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। মানে এটা থিওরি। এবার কাজ করবে কি করবে না সেটা মার্কেটের একদম মুডের উপর নির্ভর করবে। কিন্তু আমরা মার্কেটের রিসেন্ট পরিস্থিতি দেখে একটু আন্দাজও করতে পারি যে মার্কেট এখান থেকে রিট্রেস করবে কি করবে না। সেই জন্য আমি নিচে যেটা খুলে রেখেছি সেটা হচ্ছে RSI, মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। লাস্ট 14 দিনে মার্কেটে যে স্ট্রেংথ রয়েছে সেটা বোঝার জন্য। তো এখানে আমরা উপরের ব্যান্ডে কত নিচ্ছি? 70, আর নিচের ব্যান্ডে নিচ্ছি হচ্ছে আমরা 30। মানে এই দাগটি 30-এর, এই দাগটি 70। এই মুহূর্তে রয়েছে 30.11। তার মানে মার্কেট নিজের লোয়েস্ট পজিশনে অলরেডি চলে এসছে। এর থেকেও লোয়েস্টে যায়, যেমন এখানে আমরা দেখেছি। ঠিক আছে, এইরকম পজিশনে যখন আসে একটা রিট্রেস হয়ে যায়, তো হাইলি চান্স এটা বোঝা যাচ্ছে যে একটা রিট্রেসমেন্ট আসবে। এক সপ্তাহ না আসলে পরের সপ্তাহে অবশ্যই একটা রিট্রেসমেন্ট মার্কেট দেবেই দেবে। এটা অনেকটা সেই গার্ডারের মতো। একটা রাবার ব্যান্ডকে যদি নিচের দিকে টেনে রাখা যায়, যতই টানা হোক একটা পয়েন্টের পরে সেটা ছুটে উপরের দিকে চলে আসবে।
তো সেখানে রিট্রেসমেন্ট হবে, কিন্তু রিট্রেসমেন্টটা কতটা হবে সেটা বোঝার জন্য আমাদেরকে ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করতে হবে। দেখুন আমরা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করেছি, লোয়েস্ট মানে রিসেন্ট যে হাইয়েস্ট পয়েন্ট ছিল সেখান থেকে একদম লোয়েস্ট পয়েন্ট অবধি যদি আমরা ধরি, তো এই ক্ষেত্রে বিভিন্ন লেভেলসগুলোকে ব্রেকডাউন করে কিন্তু নিচের দিকে গেছে। যদি আমরা এই যে ক্যান্ডেলস্টিকগুলো তৈরি হয়েছে সেগুলো যদি আমরা ভালো মতন করে দেখি, 61.8% একটা খুব ভালো রেজিস্ট্যান্স থাকে, সেখানে কিন্তু অনেকটা সময় স্পেন্ড করেছে এবং সেখান থেকে ডাইরেক্ট ব্রেকডাউন হয়ে এখানে এসছে এবং এখানেও ধরার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি এখানে এসে যদি মার্কেটে এখান থেকে রিট্রেসমেন্ট আসে, সবার ফার্স্টে মার্কেট যদি রিবাউন্ড হয় তো 61.8% অবধি রিবাউন্ড হবে। তার মানে এই 25,400 লেভেল অবধি মার্কেট হাইয়েস্ট রিবাউন্ড হতে পারে এবং তারপরে আরেকবার রিট্রেস করবে, নিচের দিকে যাবে এবং সেখান থেকে আবার মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে। হ্যাঁ, অবশ্যই এইটা তখনই কাজ করবে যখন বর্তমান পরিস্থিতি যে ইন্টারন্যাশনাল পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে ভালোর দিকে আসবে। তবেই যদি সেরকম না হয় তাহলে এখান থেকেও আমি ফার্দার দেখতে পাচ্ছি যে মার্কেটে কারেকশান আসবে। যদি সিচুয়েশান এখান থেকেও খুব বাজে পরিস্থিতির দিকে যায়, যেটার চান্স রয়েছে, কিন্তু খুব একটা যে আমি ভাবছি যে যাবে তা নয়, কারণ আরএসআই অলরেডি হিট হয়ে গেছে লোয়েস্টে। যদি এখান থেকেও খুব বেশি যায় তাহলে পরে আমরা এখানে আরেকটি লেভেল রয়েছে, এই লেভেলটি রয়েছে, এই লেভেলটি অবধি আসতে পারে। তার মানে এখান থেকে আরও 1000 পয়েন্ট মানে 22,800 লেভেল অবধি একেবারেই যদি খুব বাজে অবস্থা আসে তো সেখান অবধি রিট্রেস হতে পারে এবং তারপরে মার্কেট আবার ফুল সুইংয়ে ফেরার চেষ্টা করবে, রিট্রেসমেন্ট দেখবে। যেভাবে যেভাবে মার্কেটে রিট্রেসমেন্ট আসবে সেভাবে মার্কেট নিজেই ঠিক করবে যে মার্কেট কীভাবে যাবে। যদি আমরা রিসেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি তাহলে আমরা আর একটু ক্লিয়ার হতে পারবো। বন্ধুরা, এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছিল, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা গ্রিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল এবং এটা একটা ইন্ডিকেট করছিল এখান থেকে মার্কেট ঘুরবে। এবার এখান থেকে যখন মার্কেট ঘুরবে তো এটা মানডে ক্যান্ডেলস্টিক ছিল, তো মানডেতে পজিটিভ ভাইব নিয়ে সবাই মার্কেটে এসেছিলো। এখান থেকে মানডে ওপেনিংটা গ্যাপ ডাউন হলেও মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপরে এখানে একটা পিন বার তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম যখন পিন বার তৈরি হয় তখনই কিন্তু বোঝা যায় যে মার্কেটের মধ্যে বায়ার সেলারদের মধ্যে একটা যুদ্ধ চলছে। তো নিচের লোয়েস্ট পয়েন্টে যখন যুদ্ধ চলা শুরু হয় এবং সেখান থেকে মার্কেট কোন দিকে যাবে সেটা কিন্তু ইন্ডিকেট করে তার পরের দিনে ক্যান্ডেলস্টিক। এবার এখানে এই মুহূর্তে যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে একটা বড় রেড ক্যান্ডেল, যেটা বেয়ারিশ মোমেন্টামকে বোঝায়। হতেই পারে কালকে মার্কেট এখান থেকে এই পজিশনে এলো, কিন্তু এটা মনে রাখতে হবে যে যেই মুহূর্তে এই নিচের দিকে আবার পিনবার তৈরি হবে সেটা মার্কেটে আরেকবার রিভার্সালকে ইঙ্গিত করবে এবং আমাদেরকে ওয়েট করতে হবে আর একটা গ্রিন ক্যান্ডেলস্টিকের জন্য, কিংবা কাল যদি মার্কেট এখান থেকে খুলে এরকম করে বন্ধ হয়, কিংবা মার্কেট যদি আরেকবার পিনবার তৈরি করে আবার একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করতে পারে। এই কয়েকটা জিনিস মার্কেটে এই মুহূর্তে রয়েছে। যদি কারো ইনভেস্টমেন্টের খুব ইচ্ছে হয়, এই মুহূর্তের জন্য একটা আইডিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে ইন্ডেক্স ফান্ডে লামসাম। এই ভিডিওটা একটা এডুকেশন পারপাসের জন্য তৈরি ভিডিও, তো নিবেশ করার আগে নিজস্ব অ্যানালিসিস করে নেবেন। মার্কেট লোয়েস্টে সেট হয়ে গেছে, লামসাম টাকা যাবে, লং টার্মের জন্য ভুলে যেতে হবে, মার্কেট থেকে ভালো রিটার্ন আসবে। এটা একটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।